আমি ওদেরকে ধাইমার বাড়িতে রেখে সবেমাত্র ওখান থেকে বেরিয়েছি, দেখলাম একটু দূরে জুড়ি গাড়িতে বসে লোক পাঠিয়েছে আমাদের মেরে ফেলার জন্য। ধাইমা ধাইমা তাড়াতাড়ি আমাদের খিড়কির দরজা খুলে পালিয়ে যেতে বলল। আমি আর কুসুম ঘুমন্ত ভাগ্নিকে কোলে নিয়ে বেরিয়ে গেলাম। পেছনের জঙ্গলের রাস্তা ধরে খেয়াঘাটের দিকে এগোচ্ছি, এমন সময় ভাগ্নির ঘুম ভেঙে গেল। খিদের জ্বালায় ও কান্না করছিল, আর সেই কান্নার শব্দ লক্ষ্য করে লোকজন আমাদের অনুসরণ করে ধরে ফেলেছিল। আমাকে দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে মাথার পেছনে জোরে লাঠির আঘাত করলো। মাথা ফেটে গল গল করে রক্ত ঝরছিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হবার মুহূর্তে দেখলাম কুসুম আর ভাগ্নির গলা টিপে ধরেছে ওরা। ভাগ্নি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, আর আমি জ্ঞান হারালাম। আপনারা শুনছেন কল্প লোকের গল্প। তাহলে চলুন ডুব দিই কল্পনার সাগরে। কেমন আছো সকলে? আজ আবার গুটি গুটি পায়ে চলে এলাম কল্পলোকের গল্পে, একটা নতুন গল্প শোনাবো বলে। আজকের গল্পটা লিখেছে মৈত্রী ব্যানার্জি। থাক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, বরং গল্পটা শুনে নেওয়া যাক, কেমন? সকাল থেকেই আকাশটা ঘোলাটে বর্ণ ধারণ করেছে। চারিদিকে এক অদৃশ্য চাপা অস্বস্তি। পরিবেশটা একেবারে গুমোট মেরে আছে। সম্ভবত এবারের বর্ষা আসতে দেরি করছে বলেই এই কয়েকদিন ভ্যাপসা গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে দেখি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। অমনি গুমোট ভাবটা মিলিয়ে গিয়ে প্রকৃতি পেল স্বস্তির শ্বাস। বর্ষার দুপুরে খিচুড়ির মতোই বিকেল বা সন্ধ্যার দিকে গরম গরম তেলে ভাজা মুড়ি আর চায়ের প্রতিও ঝোঁক বাড়ে। অবশ্য ইদানিং আমার আর কিশোরীর আরেকটা জিনিসের প্রতিও ঝোঁক বেড়েছে, তা হলো তারানাথতান্ত্রিকের গল্পের। তারানাথের ঘরে বসে যখন গল্প শুনি, তখন যেন মনে হয় বাস্তবতা কোথাও হারিয়ে গেছে। তার গলার স্বর, ধোঁয়ায় ভরা ঘর আর টিমটিমে আলো, সব মিলিয়ে চারপাশে অদৃশ্য এক জগতের দ্বার খুলে যায়। সেখানে ভূত, প্রেত, অলৌকিক সবকিছুই যেন চোখের সামনে ঘটে চলেছে। অথচ যখনই সেই ঘরের বাইরের বাতাসে গলির মধ্যে পা পড়ে, তখনই মনে হয় সবই তো শুধু গল্প আর নিছক কল্পনা। তারানাথ অবশ্য সেগুলো গল্প মানতে চায় না, ঘটনা বলেই দাবি করে। সেই গল্প থোড়ি ঘটনা শুনতে বৃষ্টি হলেই আমাদের পা আপনা থেকেই হাঁটা দেয় মঠ লেনের দিকে। আজও তার ব্যতিক্রম হলো না। ভিতর ঘরে উঁকি মেরে একবার গিন্নিকে দেখে নিলাম। তিনি তখন বিছানায় শুয়ে তার প্রিয় উপন্যাসের পাতায় চোখ রেখেছিলেন। সেই সুযোগে
আলনা থেকে টি শার্টটা টেনে নিয়ে গায়ে গলিয়ে বেরোতে যাব, অমনি পিছন থেকে গিন্নির মধুর বচন শুনতে পেলাম। যে চুলোয় যাচ্ছ যাও, ঘরে চাল যে বারণ তো, ফেরার সময় দয়া করে সেটা দোকানিকে জানিয়ে এসো। ঘরে মন টেকে না, কেবল উড়ু উড়ু ভাব, যত সব। আমি কোনো উত্তর দিলাম না, শুধু বার কয়েকবার গলা খাঁকারি দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হোক বুঝিয়ে বেরিয়ে পড়লাম। ইতিমধ্যে এক পশলা বৃষ্টি হয়ে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছিল, কিন্তু মঠ লেনের মুখে পৌঁছে দেখি আকাশ আবার কালো করে এসেছে। যাই হোক, ডলির মোড়ের দোকান থেকে তারানাথের জন্য পাসিং শোয়ের প্যাকেট নিচ্ছি, এমন সময় পিছন থেকে কিশোরীর গলা পেলাম। এই যে বিভূতি ভাইয়া, তুমিও এসে পড়েছো দেখছি। একবার ভেবেছিলাম তোমার বাড়িতে চলে যাই, তারপর একসাথে রওনা দেওয়া যাবে। তারপর আকাশের অবস্থা দেখে শটান এখানে চলে এলাম। তবে আমার মন বলছিল তুমিও আজ আসবে। কিশোরী শালপাতার চাঙাড়িতে গরম গরম ঝাল মোচার চপ আর বেগুনি নিয়ে এলো। এরপর দুজনে তারানাথের বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেলাম। গতকালের ঝড়ের প্রকোপে বাইরে জ্যোতিষচর্চা লেখা সাইনবোর্ডটা একটু তেরোছাভাবে ঝুলছিল। আমি সেটা সযত্নে সোজা করে দিলাম। দরজা আলগা করে ভেজানো ছিল, আলতো করে টোকা দিতেই তা খুলে গেল। চারিমা আমাদের দেখে হাসি মুখে দরজার কাছে এগিয়ে আসলো। কিশোরী তার হাতে শালপাতার চাঙাড়িটা ধরিয়ে দিতে সে একগাল হেসে বলল, বাবা মশাই আন্নিকে বসেছেন, আপনারা হাত পা ধুয়ে বৈঠকখানার তক্তপোষে বসুন, আমি চায়ের জল বসিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আপনাদের জন্য তেলে ভাজা আর মুড়ি মাখা নিয়ে আসছি। ঘন দুধ দিয়ে আদা চা করো কিন্তু চারিমা। চারি মাথা নেড়ে ভিতরে চলে গেল। তারানাথের এই একরত্তি শান্তশিষ্ট মেয়েটির মুখে সবসময় হাসি লেগে থাকে। সে আমাদের বড়ই স্নেহের পাত্রী। আমরা তোলা জলে পা ধুয়ে বৈঠকখানায় প্রবেশ করলাম। তারানাথ ছাড়া ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমরা তার অপেক্ষায় বসে রইলাম। মিনিট 10 পর তারানাথের গলা পেলাম। চারিকে বললেন, মারে, মুড়িটা আচারের তেল দিয়ে মাখিস। শুনেই আমার জিভে জল চলে এলো। কিশোরীর অবস্থাও তথৈবচ। বৈঠক থানায় প্রবেশ করে তারানাথ আমাদের দিকে চেয়ে স্মিত মুখে বললেন, তোমরা এসেছো দেখে বেশ ভালো লাগছে। আজকাল ব্যবসায় একটু মন্দা চলছে, লোকজনের এমনিতেই তেমন একটা দেখা পাওয়া যায় না। এই বৃষ্টিতে আরই কেউ আসবে না। তাছাড়া নতুন লোকজন সন্ধ্যের পর তেমন একটা ভিড়ও করে না। বৃষ্টি হলে আমিও তোমাদের অপেক্ষাতেই থাকি এক প্রকার। তোমরা আসলে একটু গল্প করতে পারো, আর তোমরাও কিছু লোমহর্ষক ঘটনা শুনতে পারো। তারপর বিশ্বাস অবিশ্বাস তোমাদের ব্যাপার। আমি পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে দিতেই তার ভাষা ভাষা চোখ দুটো আর উজ্জ্বল হয়ে উঠল। হেসে বললেন, আজকাল একটু রয়ে সয়ে খাচ্ছি, বুঝলে বিভূতি। এই এক প্যাকেটেই আমার অনেক দিন চলে যাবে। আমিও একটু হেসে নিলাম। তারানাথ মোড়ক খুলে একটা পাসিং শো বের করলেন। ইতিমধ্যে চারি চা আর মুড়ি মাখা নিয়ে এলো, সাথে গরম গরম তেলে ভাজাও। জিভে জল আনা সুঘ্রাণ টেনে নিয়ে কিশোরী বলল, তেলে ভাজা আর আদা চায়ের সুগন্ধে খিদেটা একেবারে চেগে উঠেছে। বলেই কিশোরী চায়ে চুমুক দিয়ে বলল, এবার একটা জমিয়ে গল্প বলুন দেখি ঠাকুরমশাই। অঝোর ধারায় বৃষ্টি আরম্ভ হয়েছে। আমি খেয়াল করলাম তারানাথ অন্যমনস্ক হয়ে জানলা দিয়ে বৃষ্টি পড়া দেখছে। কিশোরীর কথা শুনে বললেন, পাপের বোঝা যখন বেড়ে যায়, তখন ভাগ্যের আকাশে জমে ওঠা বিচার ঝড় ন্যায়ের বজ্রপাত হয়ে একদিন ঠিকই নেমে আসে। আমি আর কিশোরী একে অপরকে একবার দেখে নিলাম। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলা শুরু করলেন,
আজ সকাল থেকেই আমার এক ভক্ত রমাপ্রসাদের কথা খুব মনে পড়ছে। তার সাথে জড়িত পুরাতন এক রাজবাড়ির ঘটনাই তবে আজ তোমাদের শোনায়। রাজা কৃষ্ণমোহনের নাম হয়তো শুনে থাকবে। তিনি ছিলেন তথাকথিত মোহনপুরের প্রতাপশালী এক রাজা। পূর্বপুরুষদের রাজ্যপাট উঠে গেলেও গ্রামবাসীরা কৃষ্ণমোহনকে রাজা বলেই সম্বোধন করত। কৃষ্ণমোহনও তার রাজকীয় ঠাঁটবাট বজায় রেখেছিলেন। রাজার সাথে আমার কিভাবে পরিচয় হলো সেটা আগে তোমাদের জানানো প্রয়োজন। আসল ঘটনায় একবার প্রবেশ করে গেলে তখন কিন্তু আর কোনো প্রশ্ন করা যাবে না। তোমরা তো জানোই আমি প্রথম জীবনে ভবঘুরের মতো কাটিয়েছি। সাধনার জন্য বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। যেখানে মন মতো পরিবেশ পেতাম কিছুকাল সেখানেই থেকে যেতাম। বেশ খামখেয়ালি প্রকৃতির ছিলাম। একদিন কাক ভোরে ঘুম ভেঙে গেল। তখনও অন্ধকার কাটেনি। কি মনে হলো ঝোলা কাঁধে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। হাওড়া থেকে ট্রেনে চেপে বসলাম। কিছুক্ষণের মধ্যে চুঁচুড়া এসে গেল। গাড়িটা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। স্টেশনের নাম দেখে রমাপ্রসাদের কথা মনে হওয়াতেই সেখানে নেমে পড়লাম। ওখান থেকে হাঁটা পথে মাইল দেড়েক রাস্তা অতিক্রম করার পর বেলাবেলি রমাপ্রসাদের বাড়ি পৌঁছে গেলাম। রমাপ্রসাদ আমায় দেখে অত্যন্ত খুশি হলো। আদর আপ্যায়ন করে অন্দরমহলে নিয়ে গেল। আরে ঠাউর মশাই যে, আমার কি ভাগ্যি। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। রমাপ্রসাদের অবস্থা বেশ সচ্ছল। গোলা ভরা ধান, ক্ষেত খামার, গোয়ালে স্বাস্থ্যবতী গাই গরু, পুকুরে মাছ, সব মিলিয়ে বেশ অবস্থাপন্ন গৃহস্থ পরিবার। দুপুরে স্নানাহারের পর রমাপ্রসাদ বলল, তা আগামীকাল আমি মোহনপুর যাচ্ছি বাবা ঠাকুর। আপনি যখন এখানে এসেই পড়েছেন, আমার ইচ্ছে তা আপনিও আমার সাথে চলুন। ওই রাজা কৃষ্ণমোহন আমার মিত্র স্থানীয়। আর রাজবাড়িতে প্রতিবার ঘটা করে মনসা পুজোর আয়োজন করা হয়। গেলবার বিশেষ কারণে যাওয়া হয়নি, তাই আসছে শনিবার মনসা পূজা। তাই আগামীকাল আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গ্রামখানিও বড়ই সুন্দর, চোখ জুড়ানো পরিবেশ, বুঝলেন? তো সেখানে সেখানে আপনার ভালোই লাগবে, চলেন। হাতে স্বর্গ পেলাম। তার প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। পরের দিন সকাল সকাল রওনা দিলাম মোহনপুরের উদ্দেশ্যে। পুজো ছিল আরো দুদিন পর। তবে সেখানে পৌঁছেই দেখি আজ থেকেই যেন যজ্ঞী বাড়ির আয়োজন লেগে গেছে। আত্মীয় স্বজনের আনাগোনায় সারা বাড়ি গম গম করছে। আমাদের দেখা মাত্র রাজা কৃষ্ণমোহন আমাদের দিকে এগিয়ে আসলেন। গায়ে মখমলের চাদর, মুখে হাসি নিয়ে বললেন, আরে রামপ্রসাদ যে, কেমন আছো বলো? আপনার আশীর্বাদে সব ভালোই চলে যাচ্ছে। এরপর তিনি আমার দিকে হাত জোড় করে বললেন, ঠাকুর মশাইকে তো ঠিক চিনলাম না। ঠাউর মশাইকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওনার নাম তারানাথ চক্রবর্তী। হ্যাঁ, আমার কি সৌভাগ্য যে আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়লো। আসুন ঠাকুর মশাই, আসুন আসুন। আমাদের আতিথেয়তার কোনো ত্রুটি রাখলেন না। কৃষ্ণমোহনের ছেলে রাধামোহনও বেশ অমায়িক স্বভাবের। আমাদের কাছে এসে আশীর্বাদ নিয়ে আলাপ করে গেল। সে বিবাহিত, তার একটি পুত্র সন্তানও আছে। প্রথম দুদিন মোহনপুরের আশেপাশের গাঁয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। রাজবাড়ির চারপাশের পরিবেশও গ্রাম্য।
ছোট বড় মাটির কুটির ছাড়াও দু একটা টিনের চালের পাকা বাড়িও চোখে পড়ল। 10 মিনিট হেঁটে গেলেই ধান ক্ষেত, কাজলা দিঘি, আর তারপরেই গ্রামের শ্মশান। রাতে আবার এক প্রস্থ এলাহি ভোজের পর ছাদে হাঁটাহাঁটি করে শুতে চলে যায়। শোয়ার জন্য নরম পালকের গদি দেওয়া হয়েছিল। তোমরা তো জানো, নরম পালকের গদিতে শোয়ার অভ্যেস আমার কোনো কালেই ছিল না। যদিও বর্ষাকাল, তবুও কয়েকদিন বৃষ্টি না হওয়ায় আকাশ পরিষ্কার ছিল। তা দেখে আমি কিছুক্ষণ ছাদে শীতল পাটি বিছিয়ে শুয়েছিলাম। রমাপ্রসাদ কৃষ্ণমোহনের সাথে ব্যবসা সংক্রান্ত আলোচনায় ব্যস্ত ছিল, তাই তাকে আর বিরক্ত করলাম না। আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছি। মনে হচ্ছে তারাগুলো খুব কাছেই ফুটে আছে, হাত বাড়ালেই নাগাল পাওয়া যায়। আসলে গ্রামের দূষণমুক্ত আকাশের তারাদের দেখতে অমনই লাগে। আকাশটা ছাদের ওপর ঝুঁকে পড়েছিল যেন। সেদিকে তাকিয়ে অতীতের কথা ভাবতে ভাবতে একসময় গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লাম। শেষ রাতে হঠাৎ ভৃত্য কার্তিকের ডাকে আমার নিদ্রা ভঙ্গ হলো। ঠাকুরমশাই, 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 শিগগির উঠুন। রামপ্রসাদ দাদাবাবু আপনারে এখনই একবার নিচে যেতে কইছেন। সর্বনাশ হয়ে গেছে ঠাকুরমশাই, চলুন চলুন, এখনই চলুন। আমি শীঘ্রই অবিন্যস্ত পোশাক ঠিকঠাক করে নিয়ে নিচে নেমে গিয়ে দেখি হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। কৃষ্ণমোহনের জ্যেষ্ঠ ভ্রাতা রাজা ব্রজমোহন বিছানায় শুয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। তিনি ছিলেন রাজবাড়ির বড় রাজা। লক্ষ্য করলাম বয়সে প্রবীণ বলে সকলেই তাকে সমীহ করে চলে, মান্যগণ্য করে। কৃষ্ণমোহনের সাথে তার বয়সের যথেষ্ট ফারাক ছিল। কৃষ্ণমোহনকে সকলে ছোট রাজা বলে ডাকত। যাই হোক, ঘরে গিয়ে দেখলাম রাজা ব্রজমোহনের চোখের মণি দুটো ঠিকরে বেরিয়ে স্থির হয়ে আছে ওপরের দেওয়ালের দিকে। বোধ করি কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার নির্জীবের মতো শুয়ে আছে। দেখলাম শয্যার পায়ের কাছে দাঁড়িয়ে কৃষ্ণমোহন কোনো কারণে ভীত সন্ত্রস্ত হয়ে কেঁপে কেঁপে উঠছে। রমাপ্রসাদ তাকে আগলে দাঁড়িয়ে আছে। ওদিকে ব্রজমোহন বিড়বিড় করে কিছু একটা বলতে চেষ্টা করছিলেন, কিন্তু কিছুই স্পষ্ট বোঝা গেল। কেবলমাত্র এটুকু অস্ফুটে বলেই গোঁ গোঁ শব্দ করেও অজ্ঞান হয়ে গেল। তখন বাড়ির সকলেই ব্রজমোহনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কৃষ্ণমোহন ব্রজমোহনের শিয়রের কাছে রাখা একটা লাল ফিতে বাঁধা তুল্লট কাগজ দেখিয়ে নিচু গলায় রমাপ্রসাদকে আনতে ইশারা করল। প্রথমে আমি তাতে কর্ণপাত করার প্রয়োজন অনুভব করিনি, কিন্তু রমাপ্রসাদ চাপা স্বরে কৃষ্ণমোহনকে আরও কিছু বলছে দেখে আমার বড়ই কৌতূহল হলো। আমি সামান্য দূরত্ব রেখে দাঁড়িয়েছিলাম, কারণ বাড়ির মহিলারা শয্যার সামনে ভিড় করেছিলেন। আমি রমাপ্রসাদের কথা শোনার জন্য তার পশ্চাতে গিয়ে দাঁড়ালাম। বড় জমিদার মশাই এইমাত্র কি যেন একটা নাম বললেন, তুমি শুনেছো কৃষ্ণমোহন? রমাপ্রসাদ কৃষ্ণমোহনের ঘনিষ্ঠ মিত্র হওয়ার সুবাদে তার নাম ধরেই ডাকে। কৃষ্ণমোহন দুপাশে মাথা নেড়ে না বললে, তবে যতটুকু আমার কানে এসেছিল তা শুনে মনে হলো উনি কারুর নাম বলতে চেষ্টা করছিলেন। ততক্ষণে বাড়ির প্রায় সকলেই ব্রজমোহনের মাথায় চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই ওনার চেতনা ফিরেও এলো, কিন্তু তারপর তাকে দিয়ে আর কিচ্ছু বলানো গেল না। উনি কিছুক্ষণের জন্য যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। কৃষ্ণমোহন রমাপ্রসাদের উদ্দেশ্যে বলল, এখনো ওনার বিশ্রামের প্রয়োজন। আমি এ বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। এ কথা শুনে রমাপ্রসাদ লাল ফিতে বাঁধা তুল্লট কাগজ নিতে চলে গেল। আমি ব্রজমোহনের ঘর থেকে বেরিয়ে চিলেকোঠার ঘরে আমার থাকার বন্দোবস্ত করতে বলে সেখানেই চলে গেলাম। আমার কথা মতো চিলেকোঠার ঘরেই থাকার বন্দোবস্ত করা হয়েছিল। পুজো বাড়ি বলে কথা,
লোকজন আত্মীয় স্বজনের আনাগোনা লেগেই আছে, তাই একটু নিরিবিলিতে থাকার উপযুক্ত স্থান হিসাবে চিলেকোটার ঘরে থাকাটাই সমীচীন মনে করলাম। সকাল গড়িয়ে দুপুর হলো। স্নানাহারের পর একবার ব্রজমোহনের বিশ্রাম কক্ষে গেলাম। চৌকাঠে পা দেওয়ার আগে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলাম। রানীমা, আসতে পারি? তুমি এসো বাবা, এ বিপত্তিকে তুমি আমাদের রক্ষে করো বাবা, কিছু একটা বিহিত করো বাবা, নইলে যে এ বাড়িতে টিকে থাকাই দায় হয়ে যাচ্ছে। আমি ঘরে প্রবেশ করতেই দেখলাম রানীমা অর্থাৎ ব্রজমোহনের স্ত্রী সরোজিনী তখন শরবতের গেলাস হাতে ধরে ব্রজমোহনের শয্যার পাশে দাঁড়িয়েছিলেন। কবরেজ মশাই সকালে নারী দেখে বলে গেছিলেন রক্তে নিম্নচাপের আধিক্য রয়েছে, তাই দুধ, শরবত, ফলমূল ইত্যাদি পান ও আহারের নির্দেশ দিয়েছিলেন। রানীমা আমাকে উদ্দেশ্য করে অনুনয়ের সুরে বললেন, তুমি কি কিছু টাউর করেছ বাবা? শিগগির একটা ব্যবস্থা করা প্রয়োজন। আমি কি জবাব দেব ভেবে পেলাম না। সেখানে কৃষ্ণমোহন ছিলেন। রানীমা কোন ব্যবস্থার কথা বলছেন কৃষ্ণমোহনকে তা জিজ্ঞেস করতে তিনি বললেন, বৌরানীর ধারণা দাদাকে পেঁচোয় পেয়েছে। আজকাল নাকি তিনি প্রায় আপন মনে বিড়বিড় করেন। হঠাৎ হঠাৎ মৃগী রুগীর মতো খিঁচুনি ধরে যায়। চোখ মুখ বিকৃত করে কখনো বিছানায় কখনো মাটিতে লুটিয়ে পড়েন। কৃষ্ণমোহনের কথা শুনে আমি কিন্তু নতুন করে আশ্চর্য বা চমৎকৃত হলাম না, কারণ সেদিন শেষ রাতে ব্রজমোহনের ঘরে প্রবেশ করা মাত্রই আমি এক অতিলৌকিক সত্তার অস্তিত্ব অনুভব করেছিলাম। কিন্তু যেহেতু যজ্ঞী বাড়ি এবং আমি কৃষ্ণমোহন বা রাজবাড়ির কোনো সদস্যর পূর্ব পরিচিত নই, শুধু রমাপ্রসাদের অনুরোধে অতিথি হয়ে সেই প্রথম মোহনপুরের রাজবাড়িতে গিয়েছি, তাই অহেতুক আগ বাড়িয়ে এসব কথা বলে কাউকে বিড়ম্বনায় ফেলতে চাইনি। কিন্তু অচেনা হলেও তারা যখন স্বেচ্ছায় আমাকেই বিহিত করার নির্দেশ দিলেন, তখন আর আমার কোনো দ্বিধা রইল না। শুনেছিলাম প্রতিদিন সন্ধে হলেই নাকি রাজা ব্রজমোহনের আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। একরকম ভর হয়, কেউ সামনে গেলে দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসে, আপনজনকেও চিনতে পারেন না। কিছুক্ষণ পর দাঁত কপাটি লেগে অচৈতন্য হয়ে যায়। সকলের একান্ত অনুরোধে আমি রাজা ব্রজমোহনকে বিপদমুক্ত ও সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিলাম। বিকেল গড়িয়ে গেল। গোধূলির মায়াবী আলো এসে লুটিয়ে পড়েছিল অট্টালিকার গায়ে। আমি ঠাকুর দালানে পা ঝুলিয়ে বসে সেই সৌন্দর্য উপভোগ করছিলাম। সন্ধে হতে বিশেষ বাকি ছিল না। ব্রজমোহনের মহলে যাওয়ার সময় হয়ে এসেছিল। অবিলম্বে গাত্রবন্ধন করার প্রয়োজন অনুভব করলাম। শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যাহ্নিক সেরে রাজবাড়ির দেবগৃহে প্রবেশ করলাম। উত্তর পূর্বমুখী হয়ে আসনে বসে ঝোলা থেকে প্রয়োজনীয় সামগ্রী বের করে সাজিয়ে রাখলাম। মন্ত্রপুত জলের আচমন পাত্র থেকে কিছুটা জল বাঁ হাতের তালুতে নিয়ে ধুয়ে নিলাম। তারপর করজোড়ে মন্ত্রোচ্চারণ করে দেহ শুদ্ধি করে নিলাম। এরপর কমণ্ডলু থেকে মন্ত্রপুত জল নিয়ে অনামিকার দ্বারা আসন তুলে তার নিচে একটি ত্রিভুজ অঙ্কন করে একটি পুষ্প হাতে নিয়ে মন্ত্রের মাধ্যমে আসন শুদ্ধি করে গাত্রবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করলাম। হাতে বেশি সময় ছিল না। আমি বড় তরফের অন্দরমহলে চলে গেলাম। ঘরে প্রবেশ করতে গিয়েই চৌকাঠের বাইরে থেকেই দেখলাম রাজা ব্রজমোহন ক্রুদ্ধ দৃষ্টিতে সোজাসুজি আমার দিকেই তাকিয়ে আছে। তার গমগমে কণ্ঠস্বর পরিবর্তিত হলো জান্তব গর্জনে।
বড় মুহূর্তে সরীসৃপের মতো হিস হিসা আওয়াজ তুলে দাঁত মুখ খিচিয়ে তেড়ে এলো আমার দিকে। একটা ভয়ঙ্কর কালো ছায়া মূর্তিকে ব্রজমোহনের চারপাশে ঘুরপাক খেতে দেখলাম। ব্রজমোহন চৌকাঠের কাছাকাছি পৌঁছানোর পূর্বেই ঝোলায় রাখা মোড়কের ভিতর থেকে মন্ত্রপুত গুঁড়ো দ্রব্য হাতে নিয়ে 3 বার ফুঁক দিয়ে সেই ছায়ার দিকে ধোঁয়ার মতো ছড়িয়ে দিলাম। দেখলাম মুহূর্তে ছটফট করতে করতে সেই কালো ছায়া মূর্তি ফের ব্রজমোহনের শরীরে প্রবেশ করে সরীসৃপের মতো ঘরময় বুকে হেঁটে বেড়াচ্ছে। আমি চৌকাঠের বাইরে বসে একটা গণ্ডি এঁকে দৃঢ় কণ্ঠে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। আমার মন্ত্রপাঠ যতই বাড়তে লাগলো ততই ব্রজমোহনের কণ্ঠে তার ভিতরে থাকা সেই ভয়ঙ্কর আত্মা তর্জন গর্জন করতে লাগলো। আমি সেদিকে দৃকপাত না করে আরো জোরে মন্ত্রপাঠ করতে লাগলাম এক নাগাড়ে। এরপর উপাচারের পাত্র থেকে গব্বঘৃত, নিম পাতা, সাপের খোলস ইত্যাদি তুলে নিয়ে একসাথে মিশিয়ে ওই মন্ত্র বলতে বলতে ব্রজমোহনের গায়ে পুনরায় নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে আবার একটা কান ফাটানো বিজাতীয় চিৎকার করে উঠল ব্রজমোহনের শরীরে আশ্রয় করে থাকা সেই শক্তিশালী দুরাত্মা। তবে সেই কালো ধোঁয়াটে অবয়বটিকে যতবার দেখলাম, সে নারী কি পুরুষ তা প্রথমে আমার কল্পনা শক্তিরও ঊর্ধ্বে থেকে গেল। ব্রজমোহনের রাগী লাল চোখ দুটোর দিকে সরাসরি দৃষ্টিপাত করে প্রশ্ন করলাম, বল কে তুই? কেন রাজাবাবুর ওপর ভর করেছিস? কি চাস তুই? ব্রজমোহনের গলা দিয়ে ফের হাড় কাঁপানো অট্টহাসি ভেসে এলো। দেখলাম কৃষ্ণমোহন সহ আরো অনেকে ঘরের দোরগোড়ায় ভয়ার্ত দৃষ্টিতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের মধ্যে নারী পুরুষ মিশ্রিত এক ভয়ানক বিচিত্র কণ্ঠস্বর ভেসে এলো। কোন মন্ত্র শক্তি আমাকে ধ্বংস করতে পারবে না, কেউ না, আমি ওকে ছাড়ব না। গোটা রাজবাড়ির ভিত নড়ে উঠল সেই ভয়ঙ্কর হাসির শব্দে। ব্রজমোহনকে ওই শক্তিশালী দুরাত্মা যে সহজে ছেড়ে যাবে না তা পূর্বেই অনুধাবন করেছিলাম। তাকে পুরোপুরি নির্মূল করা এই মুহূর্তে অসম্ভব ছিল, কারণ উপযুক্ত তিথি নক্ষত্র ছাড়া সে কাজ কিছুতেই সম্ভব হতো না। তাছাড়া আর মাত্র 2 দিন পরেই রাজবাড়ির বার্ষিক পূজা হওয়ার কথা। যোগাড় যন্ত্রের প্রস্তুতি চলছিল জোর কদমে, তাই পূজাও বন্ধ হয়ে যেত। তা আমি মন থেকে চাইনি। তাই ওই পরিস্থিতির অন্তত কিছুকালের জন্য যাতে ওই ভয়ঙ্কর শক্তিশালী আত্মাকে অদৃশ্য করে রাখা যায়, সেই সিদ্ধান্তই গ্রহণ করেছিলাম। ব্রজমোহনের দেহে মন্ত্রপুত ফুঁক দেওয়ার সাথে সাথে একটা ধোঁয়াটে অবয়ব আর্তনাদ করতে করতে আকাশের দিকে মিলিয়ে গেল। তবে অশুভ আত্মাকে বিতাড়িত করার পর গৃহবন্ধন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম, কারণ তাকে চিরতরে বিলীন করা যায়নি। যে কোনো মুহূর্তে বিশেষ ক্ষমতার দ্বারা জেগে ওঠা অসম্ভব ছিল না। বাধাপ্রাপ্ত না হলে সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। তাই কৃষ্ণমোহন ও রমাপ্রসাদকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ালাম। বাড়ির 4 কোণে শিকড় বাকড় সহ 4খানি ঘট পুঁতে মন্ত্রপাঠ করে বাড়ির সীমানার চতুর্দিকে একটি ধাতব লৌহদণ্ড দিয়ে গণ্ডি টেনে দিল। গৃহবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হলো। আমি ব্রজমোহন বাবুর হাতে ত্রিমুখী রুদ্রাক্ষের সুরক্ষা কবচ পরিয়ে রানীমাকে বললাম, ব্রজমোহন বাবুকে যেন কদিন বাড়ির বাইরে বেরোতে না দেওয়া হয়। কেন? সুরক্ষা কবচ বেঁধে দিলে পরবর্তী কিছু সময়ের জন্য তো তার সুরক্ষিত থাকার কথা। তাছাড়া সেই দুরাত্মাকেও তো আপনি অন্তত কিছুকালের জন্য বিতাড়ন করেছিলেন। তাহলে বেরোতে বাধা কোথায়? আমিও কিশোরীকে সমর্থন করলাম। তারানাথ আবার একটা পাসিংস ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন,
দেশ গায়ে হাওয়া বাতাস এমনিতেই খারাপ থাকে, বিশেষ করে ভর দুপুরে বা সন্ধ্যের মুখে। এই সময় কোনো দুর্বল মুহূর্তে যদি সুরক্ষা কবচ খুলে পড়ে যায় কিংবা তার গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো অপ্রাকৃত সত্তা বা আত্মা অনায়াসেই তাদের দেহে প্রবেশ করে যেতে পারে। আমি আর কিশোরী খানিকক্ষণ পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে নীরবে বসে রইলাম। তারানাথ নারকেলের মালায় এক ছটাক সিগারেটের ছাই ফেলে একবার আর চোখে আমাদের দেখে নিলেন। তারপর জানালার বাইরে গ্যাসবাতির মৃদু আলোয় বৃষ্টির দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বুঝলাম এখন তিনি অতীতের স্মৃতিচারণ করে মনে মনে নিজেকে গুছিয়ে নিচ্ছেন। আমরা প্রতীক্ষায় রইলাম। চারি এসে আরেক প্রস্থ চা আর চপ মুড়ি দিয়ে গেল। চারি নিজে খেয়েছে কিনা আমি তার খোঁজ নিলাম। চারি হাসি মুখে মাথা নেড়ে ভিতরের ঘরে চলে গেল। আমাদের আর তর্স হয়েছিল না। আমি চায়ের কাপ হাতে তুলে নিলাম। কিশোরীও চায়ে চুমুক দিয়ে বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? একগাল মুড়ি মুখে পুরে চপে কামড় দিয়ে বললেন, পরবর্তী অংশ আরো ভয়ঙ্কর। সেদিন ব্রজমোহন সুস্থ স্বাভাবিক হয়ে ওঠার পর আমি আর রমাপ্রসাদ অন্দরমহল থেকে বেরিয়ে এসেছিলাম। কৃষ্ণমোহন ব্রজমোহনের সাথেই ঘরে রয়ে গেলেন। রানীমা আসন্ন মনসা পুজোর আয়োজন নিয়ে তাদের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন। আমি সরাসরি চিলেকোঠায় উঠে গেলাম। নিরিবিলিতে দুদণ্ড বসে রমাপ্রসাদের সাথে কিছু জরুরি কথা সেরে নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম। রমাপ্রসাদ নিজেও বোধ করি কিছু একটা বলার চেষ্টায় ছিল। আমাকে একা পেয়ে সে বলে উঠল, ঠাকুরমশাই, আমার মনে হয় এই রাজবাড়িতে কোনো বিরাট রহস্যই লুকিয়ে আছে। আপনি বেঁধে দেওয়ার পরেও আমি ওই খানিক আগে জালনার কাছে দুটো জ্বলন্ত চোখরে এক দৃষ্টে রাজাবাবুর দিকে তাকিয়ে থাকতে দেখেছি। রমাপ্রসাদের কথায় আরো নিশ্চিত হলাম। তবে এই মুহূর্তে আর কোনো কথা বাড়ালাম না, পাছে রমাপ্রসাদ ভয় পেয়ে যায়। আমার মনে হয় রমাপ্রসাদ জানলার বাইরে যাকে দেখেছে সে কোনো হিংস্র সাপদও হতে পারে। যা সব ভয়াবহ ঘটনা ঘটেছিল তাতে রমাপ্রসাদের হয়তো রজ্জুতে সর্পভ্রম হতে পারে। নিজের চোখে প্রত্যক্ষ না করা পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব ছিল না। সেদিন রাতে আহারের পর আমি ছাদে বসে মেঘলা আকাশের দিকে তাকিয়েছিলাম। মাঝে মাঝে মেঘ সরে গিয়ে দু একটা তারাকে ফুটে উঠতে দেখা যাচ্ছিল, তবে চাঁদ ছিল না। রমাপ্রসাদ মাটিতে শুয়েছিল। আচমকা একটা খসখস শব্দ শুনে দুজনেই সচকিত হয়ে দেখলাম শব্দটা ছাদের পশ্চিম কোণ থেকে ভেসে এলো। কান খাড়া করে শব্দটা শুনে মনে হলো পাঁচিলের গা বেয়ে বুকে হেঁটে কিছু একটা নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে। আমরা তড়িঘড়ি উঠে শব্দের উৎস লক্ষ্য করে ছুটে গেলাম। ছাদের পশ্চিম কোণে গিয়ে উঁকি মেরে দেখি দুটো জ্বলন্ত চোখ উঠে আসছে ওপরের দিকে, যেন ঠিক আমাদের দিকেই তাকিয়ে আছে। তার চেহারার বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। মানুষ যে সে নয় তার চোখ দেখেই অনুমান করেছিলাম, কিন্তু সেটা কোনো পশু বা জীবজন্তুও নয়, তা অচিরেই টের পেলাম। তার মুখের অগ্রভাগ পশুর মতোই সূচলো, কিন্তু দেহের গঠন মানুষের মতো। অমন অদ্ভুতুরে চেহারা আগে কখনো দেখেছি বলে মনে হলো না। তবে পশু মানুষ হোক বা না হোক, ওটা যে কোনো অপশক্তি সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। রমাপ্রসাদ ভয়ার্ত কণ্ঠে বলল, ঠাকুরমশাই, ও কি সেই আত্মা
যে রাজা বাবুর উপর ভর করেছিল হয়তো রূপ বদল করিয়ে এসে। আমি চমকে উঠলাম রমাপ্রসাদের কথা শুনে। মনে মনে অপশক্তি তাড়াবার মন্ত্র পড়লাম। মন্ত্র পড়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে সে অতিলৌকিক সত্তাটি চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। তবে আমি তার ভয়ঙ্কর রূপ দেখে আন্দাজ করেছিলাম খুব বেশি দিন তাকে আটকে রাখা যাবে না। পরক্ষণেই আরও একটা কথা মনে করে শিউরে উঠলাম। গৃহবন্ধন করার পরেও এত দ্রুত কিভাবে আত্মার উপদ্রব হতে পারে? তাহলে কি আড়ালে এমন কেউ আছে যে বন্দি কাটানো মন্ত্র পড়ে গৃহকে বন্ধন মুক্ত করে দিয়েছে? এ কাজ কোনো সাধারণ সাধকের হতে পারে না। একমাত্র উচ্চ শ্রেণীর তন্ত্র সাধকের পক্ষেই এ কাজ সম্ভব। কিন্তু সে কেন রাজবাড়ির ক্ষতি চাইছে? কি তার উদ্দেশ্য? রমাপ্রসাদকে বললাম, আমাদের একবার ভৃত্য কার্তিকের সাথে কথা বলা দরকার। তুমি ওকে খবর দাও, সকালের জন্য অপেক্ষা করা যাবে না। রমাপ্রসাদ তাড়াতাড়ি নিচে নেমে গেল, আর কিছুক্ষণের মধ্যেই কার্তিক ওপরে এসে হাজির হলো। আমি এই আত্মার বিষয়টা উজ্জ্ব রেখে কিছু প্রশ্ন করলাম, কিন্তু কোনো সদুত্তর পাওয়া গেল না। কার্তিক কেবল বলল, বাবা ঠাউর, আমি বলি কি, আপনি বরং ওই নিবারণদার সাথে কথা কন। সে এই বাড়ির অনেক পুরনো লোক, অহন বয়স হয়ে গেছে বলে গায়ে গতরে অত কাজকর্ম বিশেষ করতে পারেনি। তাকে ছোটবাবু ওই কাছারি বাড়িতে কিছু হিসেব পত্তরের কাজে সাহায্য করার জন্য দিয়ে গিয়েছেন। ও এখন সেইখানেই থাকে। আপনি যদি কন তাহলে কাল সকালেও ওই নিবারণদাকে এইখানে আনার ব্যবস্থা করতেছি। আমি আর রমাপ্রসাদ কাল সকালে সময় মতো কাছারি বাড়িতে যাব। তুমি আমার সঙ্গে থেকো। কৃষ্ণমোহনকে কিছু জানাবার দরকার নেই। কার্তিক সম্মতি জানিয়ে চলে গেল। ও বাড়ির ইতিহাস জানা একান্তই জরুরি ছিল, তাই পরের দিন খুব ভোরে উঠে আমি আর রমাপ্রসাদ কার্তিকের সঙ্গে কাছারি বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। বেলায় গেলে লোকজনের যাতায়াত শুরু হয়ে যাবে, তাই নিভৃতে কথা বলার জন্য উপযুক্ত সময় ছিল কাকভোর। নিবারণ তখন সবেমাত্র বিছানা ছেড়ে উঠে নিমের দাঁতন মুখে ঠেকিয়েছে। আমাদের দেখে শীঘ্রই মুখ হাত ধুয়ে কাছারি বাড়ির লাগোয়া একটা মাটির কুটিরে নিয়ে গেল। একপাশে কয়েকটা চাটাই রাখা ছিল। কার্তিক মাটির দাওয়াতে চাটাই পেতে দিল। আমি আর রমাপ্রসাদ বসে পড়লাম। কার্তিক আমাদের পৌঁছে দিয়ে রাজবাড়িতে ফিরে গেল। যেহেতু পরের দিন মা মনসার পুজো, তাই কার্তিকের বিস্তর ব্যস্ততা ছিল সেদিন সকাল থেকে। তাছাড়া কৃষ্ণমোহন কিছু জানার আগেই তাকে রাজবাড়িতে ফিরতে হতো। নিবারণ আমাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছিল। রমাপ্রসাদ বলল, ও ওসব পরে হবে নিবারণদা। তুমি আগে ওই ঠাউর মশাই কিছু প্রশ্ন করবেন, তার উত্তর দাও। আগে আপনি কি জানতে চান বলুন ঠাউর মশাই, আমি যতটুকু জানি বলবো। রাজবাড়িতে তুমি কতদিন ধরে আছো নিবারণ? তা প্রায় 40 বছর তো হবেই। 3 প্রজন্ম ধরে আছি রাজবাড়িতে। সেই রাজাবাবুদের বাবা রাজা মোহিনী মোহনের আমল থেকে। তিনি খুব ভালো মানুষ ছিলেন ঠাউর মশাই। ওনার আমলে বাগে গরুতে এক ঘাটে জল খেত। হিঁদু অহিঁদু কারোর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এ গ্রামে শান্তিতে বসবাস করে গেছে। রাজাবাবু স্বর্গে চলে যাবার পর ব্রজমোহন রাজা হলেন। আমার বয়স হয়েছে, আগের মতো আর গায়ে কতরে খাটতে পারি নে। তবে রাজাবাবুদের বাবার কাছে আমি লেখাপড়া শিখেছিলুম। তাই ছোট রাজাবাবু বড় রাজাবাবুকে বলে কয়ে আমায় কাচারি বাড়িতে হিসেব নিকেশের কাজে বহাল করে এই কুটিরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। প্রণাম ঠুকে কৃষ্ণমোহনের উদ্দেশ্যে কথাগুলো বলল নিবারণ।
আর তোমাদের বড় রাজাবাবু ব্রজমোহন, তিনি কেমন মানুষ? আমার এই প্রশ্নে নিবারণের চোখে মুখে একটা হতাশার ভাব লক্ষ্য করলাম। তবুও সে মৃদু হেসে বলল, বড় রাজা বাবু, হ্যাঁ, তিনিও ভালো। তবে নিবারণ যে কথাটা মন থেকে বলছে না, বরং কিছু একটা আড়াল করার চেষ্টা করছে, তা তার কাষ্ঠ হাসি দেখেই স্পষ্ট টের পেলাম। আমরা উঠে পড়লাম, কারণ কাছারি বাড়িতে কর্মচারীদের যাতায়াত শুরু হওয়ার সময় হয়ে গিয়েছিল। নিবারণের কাছে রাতের দিকে আরও একবার যাব বলে স্থির করলাম। সত্যি কিছু আড়াল করতে চাইছে কিনা তা জানার দরকার ছিল। যাই হোক, আমি আর রমাপ্রসাদ কাছারি থেকে বেরিয়ে রাজবাড়িতে না গিয়ে গ্রাম ঘুরতে গেলাম। চারিদিকে চোখ জোড়ানো উন্মুক্ত গ্রাম্য পরিবেশ, শস্য শ্যামলা, সোনার বাংলা বলতে যা বোঝায়, এক কথায় তাই। ধান জমির কাছাকাছি পৌঁছে চাষি ভাইদের সাথে দেখা হলো। টোকা মাথায় দিয়ে কাজ করছে তারা। তাদের মধ্যে একজন চাষি আমাদের দেখে কাস্তে ফেলে ক্ষেত থেকে উঠে এলো। সে রমাপ্রসাদকে চেনে। রমাপ্রসাদ বলল, ওর নাম হারান ভট্টাচার্য, নিজের জমিতে নিজেই কাজ করে। পেশাদবাবু, আপনি এসেছেন? তারপর আমাকে দেখিয়ে বলল, উনি বুঝি রাজাবাবুর আত্মীয়? না হে হারান, উনি আমার গুরুদেব তারানাথ চক্রবর্তী মহাশয়, নাম করা তান্ত্রিক, বুঝলে? কলকাতা থেকে এসেন। গড় করো, গড় করো। হারান চাষি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি তাকে আশীর্বাদ করলাম। কথায় কথায় জানতে পারলাম হারানের বাবা আগে রাজা মোহিনী মোহনের আমলে সেরেস্তাদার ছিল, কিন্তু হারান ভট্টাচার্যের আবার চাষবাসে ঝোঁক বেশি। এ কথা সে কথা হতে হতে হারান হঠাৎ এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বলল, গত 1 মাস ধরে বড় রাজাবাবুর কি যেন একটা হয়েছে। হঠাৎ হঠাৎ কেমন যেন আচরণ করে, তখন একেবারে পাগলের মতো হয়ে যায়। তারপর কিছু দেখে খুব ভয় পেয়ে মির্গি রোগের মতো দাঁত কপাটি লেগে মাথা ঘুরে পড়ে যায়। আমি অবাক হয়ে গেলাম হারানের কথা শুনে। টানা 1 মাস ধরে এ জিনিস হচ্ছে, অথচ কৃষ্ণমোহন বা রানীমা কেউ এ কথা আমায় জানাননি। তারা জানিয়েছে আজকাল মাঝে মাঝে এমন হয়, কিন্তু হারান এত কথা জানলো কিভাবে? এরা তো গ্রামের সাধারণ মানুষ, রাজবাড়ির ভেতরের খবর এরা কিভাবে জানতে পারে? এটা জানার কৌতূহল হলো আমার। আমি হারানকে জিজ্ঞেস করলাম, তুমি এ খবর কোথা দিয়ে জানলে? আমার এক আত্মীয় রাজবাড়ির কর্মচারী, সেই আমায় এইসব কথা জানিয়েছে। এ কথা শুনে দুজনে রাজবাড়িতে ফিরে এলাম। আমার মন খচখচ করতে লাগলো আগের রাতে দেখা সেই বিকট দর্শন অপশক্তির কথা ভেবে। আমি কি তবে নিজের ক্ষমতা হারিয়েছি? মধুসুন্দরী দেবী কি কোনো কারণে রুষ্ট হয়েছেন? তবে সে যতই শক্তিশালী আত্মা হোক, অন্তত কিছুকাল তার বন্দী হয়ে থাকার কথা। তবে কি যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি? কোনো ক্ষমতাধর তান্ত্রিক বা কাপালিক গৃহবন্ধন কাটিয়ে বন্দী আত্মাকে মুক্ত করে দিয়েছে? যদি তাই হয়, তাহলে কে সে? রাজবাড়ির সাথে তার সম্পর্ক কি? নানান চিন্তায় মনটা ভারাক্রান্ত হয়েছিল। রাজবাড়িতে পা দিতেই চিৎকার চেঁচামেচি হাঁক ডাক শুনতে পেলাম। প্রথমে ভাবলাম যজ্ঞী বাড়ি বলে কথা, আত্মীয় স্বজনে ঠাসাঠাসি, তারাই চেঁচিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে হয়তো। হঠাৎ একটা কান ফাটানো আর্তনাদ হলো, আর তার সাথে সাথেই লোকজনের পায়ের শব্দ। আমি তড়ি ঘড়ি সিঁড়ি বেয়ে দোতলার বড় তরফের অন্দর মহলে চলে গেলাম। ব্রজমোহনের ঘরটা থেকে শব্দটা ভেসে আসছিল। রানীমার বিলাপ শুনে শয্যা ঘরে যেতেই একটা ভয়ানক দৃশ্য দেখে স্থির হয়ে গেলাম।
দেখলাম ব্রজমোহনের শরীরটা শুয়ে শুয়ে অদ্ভুতভাবে যেন লাফিয়ে লাফিয়ে উঠছে আর চিৎকার করে বলছে, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, দয়া করো, দয়া করো, বাঁচাও আমাকে। আমি আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে রমাপ্রসাদ আর কার্তিককে চালের খড় সংগ্রহ করে নিয়ে আসার নির্দেশ দিল। অগ্নিবাণ মন্ত্র পড়া ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় ছিল না। ব্রজমোহনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তার এই মুহূর্তে কোনো ব্যবস্থা না নিলে বাঁচানো মুশকিল হয়ে যেত। দেখেই আঁচ করেছিল শয্যার তলা থেকে কোনো অদৃশ্য শক্তি তাকে অনবরত সজোরে ঝাঁকাচ্ছে। উঁকি মেরে দেখেছি সেখানে কেউ দৃশ্যমান ছিল না। উপস্থিত সকলে সেই অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি সকলকে ঘর থেকে চলে যাওয়ার আদেশ দিলাম, পাছে অপ্রয়োজনীয় ভিড়ে আমার কাছে বাধা বিঘ্ন ঘটে। ঘর ফাঁকা হতেই মধুসুন্দরী দেবীকে স্মরণ করে আমি চোখ বুজে ধ্যানে বসলাম। কিছুক্ষণের মধ্যেই রমাপ্রসাদ ও কার্তিক খড় নিয়ে এলো নিবারণের কুটিরের চালা থেকে। সেই চালের খড় দিয়ে মশাল বানিয়ে নিলাম। নিবিষ্ট মনে মন্ত্রপাঠ শুরু করে দিলাম। মন্ত্র এবং সম্পূর্ণ প্রক্রিয়ার বর্ণনা দিতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। তাতে মূল কাহিনীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তাই কিয়দংশের ব্যাখ্যা দিলাম মাত্র। আমি আর কিশোরী তারানাথকে সমর্থন করে বললাম, থাক ঠাকুরমশাই, মন্ত্রের বিস্তৃত ব্যাখ্যার প্রয়োজন নেই, আপনি এর পরে কি হলো সে কথা বলুন। তারানাথ প্রসন্ন হলেন আমাদের কথা শুনে। তার পেয়ালায় তখনও অর্ধেক চা অবশিষ্ট ছিল। মোচার ঝাল চপ চিবোতে চিবোতে চায়ে চুমুক দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে তিনি বললেন, সেই খড়ের মশালে ফুঁ দিয়ে ধোঁয়া দিতেই ব্রজমোহনের শরীরটা ধোঁয়ার আবরণে আবৃত হলো। আমি বাকি মন্ত্র পড়ে তার শরীরকে বেঁধে দিলাম। এরপর একটা মাধুলি দিয়ে রানীমাকে বললাম, রানীমা, প্রতি পাক্ষিক অমাবস্যায় মাধুলি শোধন করে পুনরায় পড়িয়ে দিতে হবে। শোধন মন্ত্রটি রানীমাকে একটি পত্র মারফত জানিয়ে শয়নকক্ষ থেকে বেরিয়ে এলাম। এসব মন্ত্র কখনো মৌখিকভাবে প্রকাশ করতে নেই। তবে কৃষ্ণমোহনকে কিন্তু আশেপাশে দেখতে পেলাম না। তিনি কোথায় সেই উত্তর কেউ দিতে পারেনি। এমনকি কৃষ্ণমোহনের স্ত্রীপুত্র সেই বিষয়ে কোনো আলোকপাত করতে পারলেন না। বিষয়টা ভাবিয়ে তুলল আমাকে। বাকি দিনটা মোটামুটি নির্বিঘ্নেই কেটে গেল। রমাপ্রসাদ বিকেলের দিকে নিবারণের কাছে যেতে উদ্যত হলে আমি তাকে নিষেধ করে বললাম, তার আর কোনো প্রয়োজন নেই, যথা সময়ে সব জানতে পারবে। রাত 10 ঘটিকায় কৃষ্ণমোহন ফিরে এলেন। বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে। তিনি সটান নিজের মহলে চলে গেলেন। কিন্তু রাতে আহারের সময় ব্রজমোহনের কথা শুনেও তার ভাবলেশহীন মুখ দেখে আমার খটকা লাগলো। সে রাতে আর কথা হলো না। যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। পরের দিন ভোরে উঠে দেখলাম পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। রাজবংশের কুলপুরোহিত আচার্য মশাই আমার পরিচয় পেয়ে খুশি হলেন। আমি সেদিন মানবিকতার খাতিরে ব্রজমোহনকে রক্ষা করেছিলাম ঠিকই, কিন্তু পরে মনোদর্পণে আমি যা দেখেছিলাম তা যেমন চমকপ্রদ তেমনই ভয়ঙ্কর। মনোদর্পণ? সে আবার কি? কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ ঠোঁটের কোণে মিটিমিটি হাসি নিয়ে বললেন, আমি যে চন্দ্রদর্শন সিদ্ধ সে কথা তো তোমাদের আগেই বলেছি। ও আচ্ছা, মানে সেই পূর্ণিমার চাঁদ দেখা আর গাছতলায় পরীর আগমন, যার কাছে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম। তারানাথ মাথা দুলিয়ে হাসি মুখে বললেন, হ্যাঁ,
মধ্যরাতে মনোদর্পণে বসে আমি সব দেখেছিলাম। গৃহবন্ধন, শরীর বন্ধন সব কিছু কাটিয়ে কি করে সেই আত্মা ফের তাকে আক্রমণ করেছিল তা জানতে আমায় বসতে হয়েছিল বইকি। সারাদিন পুজো আর্চা, ভোগ প্রসাদ বিতরণ ইত্যাদির মধ্য দিয়ে সুষ্ঠুভাবে কেটে গেল। আচার্য মশাই পুজো পাঠ সেরে চলে যাওয়ার আগে আমায় তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গেলেন। আমি সন্ধ্যের মুখে তার বাড়ির পথে হাঁটা দিল। কাউকে না জানিয়ে একাই বেরিয়ে পড়েছিলাম। মনোদর্পণে যতটুকু জানার প্রয়োজনীয়তা ছিল ততটুকুই দেখেছিলাম। ক্ষমতার অপব্যবহার বা প্রয়োজনের অধিক ব্যবহার যে আমার স্বভাব বিরুদ্ধ তা তো তোমরা জানোই। তাই আরও কিছু প্রশ্ন ছিল যা একমাত্র আচার্য মশাইয়ের দ্বারা জানা সম্ভব বলেই আমার মনে হয়েছিল। উনি পথ নির্দেশ দিয়ে গিয়েছিলেন। চাষের জমি পেরিয়ে সাঁকোর দিকে এগিয়ে গেলাম। একটু দূরে কয়েকটা ছোট বড় মাটির ঘরও চোখে পড়ল। ওদিককার ঘরগুলো বেশিরভাগই মাটির দোতলা বাড়ি। পাশাপাশি কয়েকটা কুঁড়ে ঘরও রয়েছে। সাঁকোর একপাশে ঝোপঝাড়, বট অসত্যের জঙ্গলে ভরা। আমি ঘরগুলোর দিকে পা বাড়াতেই জঙ্গলের দিক থেকে একটা খসখসে আওয়াজ শুনতে পেলাম। শুকনো পাতার ওপর দিয়ে কেউ চলাফেরা করলে যেমন আওয়াজ হয় তেমন শব্দ কানে এলো। শুনেছিলাম এই জঙ্গলের বদনাম আছে, সন্ধে হলেই নাকি ভৌতিক উপদ্রব ঘটে। তার উপর ভরা সন্ধ্যায় অমন শব্দ শুনে আমি পথ পরিবর্তন করে জঙ্গলের দিকে চলে গেলাম। ভিতরে প্রবেশ করে কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটা বহু পুরনো ভাঙা মন্দির রয়েছে। সেখানে যে কোনো এক সময় পূজা অর্চনা হতো তার চিহ্ন ছড়িয়েছিল মন্দিরের গর্ভগৃহে। বিগ্রহ দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কোনো মৃন্ময়ী মূর্তি নয়, দেবী চণ্ডিকার পাথরের মূর্তি বসানো রয়েছে শ্বেত পাথরের বেদিতে। বহুদিন তার আরাধনা হয়নি। ধুলো মাটির আস্তরণ পড়ে আসল রং ঢেকে গেছে। দেওয়াল ফুঁড়ে গাছগাছরা বেরিয়ে ভেতরটা আলো আধারিতে ছেয়ে গেছে। রংচটা মেঝেতে ফাটল ধরেছে। একপাশে একটা বিশাল কাঠের বাক্স তালাবন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখলাম। তবে বাক্সের ডালা আর তালার পাশে নখের আঁচড়, ঘষনানির দাগ ইত্যাদি দেখে মনে হলো বেশ কয়েকবার তা খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু খোলা যায়নি। বাক্সটাকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন স্পষ্ট ছিল ধুলো পড়া মেঝেতে, তবে তা কোনো কারণে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। একটা ব্যবসা কটু গন্ধ বাতাসে ভেসে আসছিল। আমি বেরিয়ে মন্দিরের পেছনে গেলাম। সেখানে ঝোপঝাড়ের ভেতরে কতগুলো কঙ্কাল পড়ে থাকতে দেখে স্তব্ধ হয়ে গেলাম। ধ্যানে বসে তৃতীয় চক্ষুর মণি সক্রিয় করে দেখলাম ওরা তস্কর। লোভে পড়ে কাঠের বাক্সে থাকা মায়ের অলংকার, বাসন কোসন, উপকরণ সামগ্রী ইত্যাদি চুরি করতে এসেছিল। তারপর শাপগ্রস্ত হয়ে মারা গেছে। আমি ধ্যান যোগে মা চণ্ডিকার দর্শন পেয়েছিলাম। তার ইচ্ছেতেই আমি এই মন্দিরে এসে উপস্থিত হয়েছি। মা যে আমার পুজো নিতে চাইছেন সেই ইঙ্গিত স্পষ্টই উপলব্ধি করলাম। ঝোলা থেকে পাঁজি বের করে পুজোর দিনক্ষণ দেখছি, এমন সময় আবার কারুর পায়ের খসখসানি শুনতে পেলাম। তারপর হঠাৎ করেই একটা সদ্যজাত শিশুর কান্নার শব্দ ভেসে এলো। আমি মনে মনে চমকে উঠলাম। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, অথচ এই নিস্তব্ধ বনভূমিতে নবজাতকের কান্না ভেসে আসছে কোত্থেকে? কান্নার আওয়াজটা মন্দিরের খুব কাছ থেকেই আসছিল। সঙ্গে সঙ্গে মন্দিরের বাইরে চলে গেলাম, কিন্তু আলকাতরার মতো জমাট বাঁধা অন্ধকারে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ নারী কণ্ঠে একটা অদ্ভুত উড়ে অপার্থিব হাসি ভেসে
ধীরে ধীরে সেই কান্না আর হাসির আওয়াজটা মিলিয়ে গেল দূরে কোথাও। আমি ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। হঠাৎ রমাপ্রসাদ এবং আচার্য মশাইয়ের ডাকে সম্বিত ফিরে পেলাম। ঠাকুর মশাই, আপনারে সন্ধ্যের সময় চা দিতে গিয়ে দেখি চিলেকোটার ঘরে আপনি নেই। তারপর মনে পড়ে গেল ওই আচার্যি মশাই আপনারে বৈকেলে যেতে কয়েছিলেন, কিন্তু আচার্যি মশাইয়ের বাড়িতেও আপনারে খুঁজে পেলুম নে। শেষে উনি বললেন আপনি এই মন্দিরে আছেন, তাই আপনারা নিতে এলো। এর মধ্যে এক আশ্চর্য শুভ যোগ দেখে অনুধাবন করেছিলাম। মায়ের পুজো আবার নতুন করে শুরু হবে তোমার হাতে। তাই তো আমার বাড়ি যাবার পথ বলে দিয়েছিল। আচার্য মশাইয়ের কথা শুনে আমার হুঁশ ফিরে এলো। মনে পড়ে গেল মনোদর্পণে দেখা সেই ঘটনার কথা। ওই ঘটনার সাথে যোগসূত্র স্থাপন করে আমি রাজবাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। যাওয়ার আগে আচার্য মশাইকে বলে গেলাম আজই যেন পুজোর দিনক্ষণ দেখে রাখত। আমি হারান আর রামপ্রসাদকে নিয়ে আগামীকাল সকালে মন্দিরে এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। এরপর আচার্য মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর রামপ্রসাদ রাজবাড়ির দিকে হাঁটা দিলাম। কাছাকাছি পৌঁছে টের পেলাম যা আন্দাজ করেছিলাম সেটাই ঘটতে চলেছে। ব্রজমোহনের ভারী কি গুরুগম্ভীর গলা পেলাম রাজবাড়ির বাইরে থেকেও। আমরা ছুটে গিয়েও সদর দরজার বাইরে থমকে দাঁড়ালাম। চিৎকার করে ক্রুদ্ধ স্বরে লেঠেলার ভৃত্যদের উদ্দেশ্যে গালিগালাজ করে বলছেন, অপদার্থের দলকে মাস মাইনে দিয়ে পুষছি কেবল 3 বেলা গান্ডে পিণ্ডে গিলে গড়াগড়ি খাওয়ার জন্যে। তোদের যা নির্দেশ দিয়েছিলাম তা তোরা পালন করিসনি। ওরা এখনো বেঁচে আছে কি করে? কোন সাহসে এসেছে ওরা? কে ওদের এখানে নিয়ে এসেছে? কার এত বড় স্পর্ধা? ব্রজমোহনের এমন মারমুখী নিষ্ঠুর আচরণ সেই প্রথম দেখলাম। মানুষ মারার কথা শুনে শিউরে উঠল সবাই। দেখলাম উঠোনের মাঝখানে ইদারার এক পাশে একজন গেরুয়াধারী পুরুষ এবং একজন জীর্ণ শীর্ণ চেহারার মহিলা তার সদ্যজাত শিশুকে বুকে আঁকড়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে ব্রজমোহনের গলার স্বর শুনে ভয়ে কাঁপতে কাঁপতে ভৃত্য ও লেঠেলরা এসে হাজির হয়েছে বিশাল উঠোন চত্বরে। সবাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। একতলা টানা বারান্দার দেওয়ালে টাঙানো চাবুকটা সপাং সপাং করে তাদের পিঠে কষিয়ে কয়েক ঘা মেরে ইদারার দিকে চলে গেলেন ব্রজমোহন। সেখানে দাঁড়িয়ে থাকা ওই গেরুয়াধারীর দিকে তাকিয়ে অশ্রাব্য গালিগালাজ করতে লাগলেন। তুই আবার এসেছিস তোর ওই চরিত্রহীনা বোন আর তার বেজন্মা বাচ্চাটাকে নিয়ে? তোদের সাহস তো কম নয় গেছে। আগের বার গলা ধাক্কা খেয়েও লজ্জা হয়নি, আবার গজাতে এসেছিস। সেই সদ্যজাত শিশু কন্যাটি এক টানা খিদে কাঁদছিল। ব্রজমোহন ফের গর্জে উঠলেন, এসেই যখন পড়েছিস এই চৌহদ্দির মধ্যে, আজ আর তোদের নিস্তার নেই। চিরজন্মের মতো নরকে পাঠিয়ে দেব। ব্রজমোহন যেই মারতে উদ্যত হলেন অমনি সেই নারী মূর্তির চেহারা পরিবর্তিত হয়ে এক ভীষণ দর্শনা অতিপ্রাকৃত শক্তিতে পরিণত হয়ে গেল। চোখের মণিবিহীন অন্ধকোটর থেকে জ্বলন্ত অগ্নিপিণ্ড উল্কার মতো ধেয়ে তার আলুলাইত লম্বা কেশ দড়ির মতো পাকিয়ে উঠে পেঁচিয়ে ধরল ব্রজমোহনকে। সেই অতি ভয়ঙ্কর বিভৎস মূর্তি দেখে ব্রজমোহন ছুটে পালাতে গেলেন, কিন্তু পালাতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে হোঁচট খেয়ে পড়লেন। ভয়ার্ত চোখে তাকিয়ে দেখলেন সেই শিশুর কান্না হাসিতে পরিণত হয়েছে। নিষ্পাপ চোখ দুটো প্রতিহিংসার আগুনে যেন জীবন্ত হয়ে জ্বলজ্বল করছে। খিলখিল করে হাসতে হাসতে শিশুটি অত্যাচারী ব্রজমোহনের পা বেয়ে বেয়ে ক্রমশ শরীরের ওপরে উঠে আসছে। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সেই অপার্থিব শক্তির তীক্ষ্ণ নখের আঁচড়ে। কোনো সদ্যজাত শিশু যে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে
সেই অকল্পনীয় অসম্ভব দৃশ্য সে রাতে প্রথম দেখলাম। নারী মূর্তির কেশগুচ্ছ ততক্ষণে সাপের ফণা তুলেছে। শিশু কন্যাটির নিষ্পাপ চোখের রং বদলে গেল ক্রমশ। ব্রজমোহন ভয় পেলেও সুযোগ বুঝে সেই অতিলৌকিক ক্ষমতাপ্রাপ্ত সদ্যজাতকে মূর্খের মতো দুহাতে তুলে আছড়ে ফেলে দিল। মুহূর্তের মধ্যে শিশুটি ফের ব্রজমোহনের শরীর বেয়ে উঠে শটান এক খাবলা মাংস তুলে নিল। বড় রানীমা খবর পেয়ে অন্দরমহল থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। সেই ভয়ঙ্কর বিপদ থেকে নিজের স্বামীর প্রাণ রক্ষার্থে গেরুয়াধারীর পায়ে লুটিয়ে পড়লেন। কৃষ্ণমোহন এক পাশে দাঁড়িয়ে নির্বাক দর্শকের ভূমিকা গ্রহণ করেছিলেন। আপন জ্যেষ্ঠ ভ্রাতাকে রক্ষা করার কোনো ইচ্ছেই যেন তার ছিল না, যেন তিনি মনে মনে খুশি হচ্ছিলেন। তবে রানীমার দিকে উদাস দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি। গেরুয়াধারী হাঁ হাঁ করে ছিটকে সরে গেলেন। এ কি করছেন রানীমা? পায়ে হাত দেবেন না। আপনি আমার বয়ের জ্যেষ্ঠা, আমার পাপ হবে যে। উঠুন উঠুন দেখি, উঠুন উঠুন। তুমি কে বাবা? কে তুমি? ওনারে ছেড়ে দাও বাবা, ওনারে ছেড়ে দাও। উনি কি পাপ করেছেন তা আমি জানি না বাবা। তুমি আমার কুলে বলো সব কথা, আমি সেই পাপের প্রায়শ্চিত্তের নিশ্চয় করবো বাবা। আগে তোমার ছেড়ে দাও বাবা। প্রায়শ্চিত্ত করবেন রানীমা? উনি যে ঘৃণ্য অপরাধ করেছেন সেই পাপের শাস্তি দিতেই কুসুমের আত্মা জেগে উঠেছে। নিয়তিকে কখনো খণ্ডানো যায় না রানীমা। কৃষ্ণমোহনের কাছে গেরুয়াধারীর পরিচয় পেয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তার নাম আচার্য হরনাথ শাস্ত্রী, এই বাড়ির আচার্য মশাইয়ের ছেলে। এমন সময় হঠাৎ আচার্য মশাই হাঁপাতে হাঁপাতে এসে রাজবাড়িতে প্রবেশ করলেন। আচার্য মশাই হরনাথকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। হরনাথ আচার্য মশাইয়ের একমাত্র পুত্র, যিনি বিগত 10 বছর ধরে নিরুদ্দেশ ছিলেন। পরক্ষণে সেই অতিপ্রাকৃত নারী সত্তা ও শিশু কন্যাটির দিকে চোখ পড়তেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাকে ধরাধরি করে একতলার বৈঠকখানা ঘরের ফরাস গদিতে শোয়ানো হলো। 10 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে কুসুম আর তার সদ্যজাত নাতনির এমন অবস্থা দেখে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর হরনাথ এক ভয়াবহ ঘটনার কথা শোনাল। সে বলেছিল, বছর 20 আগে একবার মোহনপুরে কলেরা বা ওলা ওঠার মরক লেগেছিল। গ্রামবাসীদের অনেকে সে সময় প্রাণের দায়ে গ্রাম ছেড়ে পালায়, অনেকে মারাও যায়। ফলে গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে। গোটা কয়েক পরিবার থেকে যায় মাত্র। তাদের মধ্যে অসুস্থ রোগীর সংখ্যাই বেশি ছিল। সে সময় একদিন আমাদের বাবাকে শহরে এক পরিচিতর বাড়িতে দিন 7 জন্য যজমানি করতে যেতে হয়েছিল। বিয়ে এবং উপনয়নের অনুষ্ঠান পরপর থাকায় বাবাকে শহরে থেকে যেতে হয়। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ফাইনাল পরীক্ষা চলছিল। তাই আমি আর আমার বোন কুসুম গ্রামের বাড়িতেই রয়ে গিয়েছিলাম। আমার একমাত্র ছোট বোন কুসুম শৈশবেই মাতৃহারা। আমি আর বাবা ওকে সবসময় আগলে রাখতাম, খুব ভালোবাসতাম ছোট বোনটাকে। সব ঠিকঠাক চলছিল। একদিন আমি সকাল সকাল পরীক্ষা দিতে গেলাম। অত্যাচারী চরিত্রহীন রাজা ব্রজমোহনের নজর যে কবে কুসুমের ওপর পড়েছিল তা আমি টের পাইনি। তখন ব্রজমোহনের কুকর্মের কথা আমি কিছুই জানতাম না। তাছাড়া পাশের বাড়ির নৃপেন্দা খেয়াল রাখবে বলেছিল, তাই বোনকে একা বাড়িতে রেখেই আমি গিয়েছিলাম।
কিন্তু ব্রজমোহন যে সে খবর রেখেছে তা আমার জানা ছিল না। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে দেখি কুসুম রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। নৃপেন্দার পিঠে একটা ছোরা আমূল বিধিয়ে দিয়ে গেছে। নৃপেন্দার দেহে তখনও কিছু প্রাণ অবশিষ্ট ছিল। সে ধুঁকতে ধুঁকতে বলে গেল, কিছুক্ষণ আগে সন্ধ্যার মুখে বড় রাজাবাবু ব্রজমোহন তলবল নিয়ে কুসুমের উপর অত্যাচার করে। আমি বাধা দিতে গেলে আমার পেটে ছুরি। এইটুকু বলেই নৃপেন্দা মারা গেলেন। নৃপেন্দার তিন কুলে কেউ ছিল না। সেদিন নিশুতি রাতে আমি ওর দাহ কাজ করি, কেউ কিছু টের পায় না। আমার কবিরাজি খানিকটা জানা ছিল। আমি একা অর্ধমৃতা বোনের চিকিৎসা করে সারিয়ে তুলি। মাস তিনেকের মাথায় একদিন প্রচণ্ড বমি শুরু হয়। আমি নারী দেখে টের পাই বোন গর্ভবতী হয়ে পড়েছে। আর ব্রজমোহন ভেবেছিল কুসুমও বুঝি অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। ঘটনার কোনো সাক্ষ্য প্রমাণ নেই দেখে ওরা লাশ ভেবে কুসুম আর নৃপেন্দাকে বাড়িতে ফেলে রেখেই চলে যায়। বাবাকে ব্রজমোহনের কথা উজ্জ্ব রেখে ঘটনাটা অন্যভাবে জানাই। ভিন গাঁয়ের লোকের কথা বলে সত্যিটা লুকিয়ে রাখি, যাতে ব্রজমোহন আমার পরিকল্পনা টের না পায়। বোন যে বেঁচে আছে তা ওই শয়তান ব্রজকে বুঝতে না দিয়ে কুসুমকে প্রথম কয়েক মাস একেবারে গৃহবন্দী করে রাখি। ব্রজর লোক আমাদের বাড়ির ওপর নজর রেখেছিল। কথায় কথায় একদিন তাদের সাথে নিজের দুঃখের কাহিনী শোনাই। ওদের বলি কুসুম মারা গেছে কোনো বহিরাগতদের অত্যাচারে। নৃপেনকেও ওরাই মেরেছে। এ কথা শুনে ওরা নিশ্চিন্ত থাকে। আসন্ন প্রসবা কুসুমকে নিয়ে একদিন রাতের অন্ধকারে আমার এক সহপাঠী উত্তমের সাহায্যে ওদের গাড়ি করে শহরে নিয়ে চলে যাই ওকে। উত্তমদের বাড়িতেই আমার ভাগ্নির জন্ম হয়। উত্তমের দাদা কুসুমকে বিবাহের প্রস্তাব দেন, কিন্তু কুসুম কারো দয়া নিতে চায়নি। সে চেয়েছিল যার ঔরসে ওর শিশু কন্যার জন্ম হয়েছে সেই ব্রজমোহনকেই সেই সন্তানের দায়িত্ব নিতে হবে। কিন্তু সন্তান জন্মের পর কুসুমের সূতিকা রোগ হয়েছিল। তাছাড়া আমিও চেয়েছিলাম কুসুমের মেয়ে একটু বড় হলে ওদের নিয়ে রাজবাড়িতে চলে যাব। কিন্তু বিধি বাম হলো। উত্তমের মা হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়লেন। কুসুমকে দেখার কেউ ছিল না। আমি ঠিক করলাম যা হয় হোক, গ্রামেই চলে যাব। পাশের গ্রামে আমাদের ধাইমা মিনতি মাসি একাই থাকেন। ওকে টাকা পয়সা দিয়ে কিছুদিন কুসুম আর মেয়েকে দেখাশোনার দায়িত্ব দেব। ধাইমা ওদের যত্ন নেবে। একটু সুস্থ হলে তারপর রাজবাড়িতে নিয়ে যাব। পরিকল্পনা মতো ধাইমার কাছেই ওকে দিয়ে এসেছিলাম। আমার ভাগ্নির যখন মাত্র 1 মাস বয়স, কুসুম একটু সুস্থ হয়ে রাজবাড়িতে যেতে চাইল। তখন আমি রাজবাড়িতে না গিয়ে প্রথমে কাছারি বাড়িতে গেলাম। নিবারণদা তখনও রাজবাড়িতেই ভৃত্যের কাজ করত, তাই সেও কিছু জানতে পারেনি। সন্ধেবেলায় কাছারি বাড়িতে ব্রজমোহন একাই থাকত, হিসেব নিকেশ করত। তাই আমরা প্রথমে সেখানেই গেলাম। কুসুমকে দেখে ব্রজমোহন ভূত দেখার মতো চমকে উঠল। তারপর টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করল। কিন্তু আমরা রাজি হইনি। সন্তানের দায়িত্ব তাকে নিতেই হবে, এই ছিল আমাদের দাবি।
আমাদের গালমন্দ করে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি বোন আর ভাগ্নিকে নিয়ে আবার ধাইমার বাড়িতেই ফিরে গেলাম। ভেবেছিলাম ব্রজমোহন মেনে নিলে বাবাকে সব জানিয়ে দেব। বাবা রাজবাড়িতেই যজমানি করে সংসার চালান, অথচ সে বাড়ির রাজাই যে তার মেয়ের এমন সর্বনাশ করেছে তা তার জানা ছিল না। তাছাড়া ব্রজমোহন এই কাণ্ড করে আবার অস্বীকার করেছে, এ কথা জানতে পারলে বাবা রাগের মাথায় কিছু একটা অনর্থ ঘটিয়ে দিতেন, তাতে হিতে বিপরীত হতো। তাই আমরা সত্যিটা জানাইনি। ওদিকে ব্রজমোহন ভাবতে পারেনি যে কুসুম বেঁচে আছে। বাবা যে কিছুই জানেন না সেটাও টের পেয়েছিল। বাবাকে ও কিছু করেনি, কিন্তু আমাদের মেরে ফেলার সিদ্ধান্ত নিল। আমি ওদেরকে ধাইমার বাড়িতে রেখে সবেমাত্র ওখান থেকে বেরিয়েছি, দেখলাম একটু দূরে জুড়ি গাড়িতে বসে লোক পাঠিয়েছে আমাদের মেরে ফেলার জন্য। ধাইমা তাড়াতাড়ি আমাদের খিড়কির দরজা খুলে পালিয়ে যেতে বলল। আমি আর কুসুম ঘুমন্ত ভাগ্নিকে কোলে নিয়ে বেরিয়ে গেলাম। পেছনের জঙ্গলের রাস্তা ধরে খেয়াঘাটের দিকে এগোচ্ছি, এমন সময় ভাগ্নির ঘুম ভেঙে গেল। খিদের জ্বালায় ও কান্না করছিল, আর সেই কান্নার শব্দ লক্ষ্য করে লোকজন আমাদের অনুসরণ করে ধরে ফেলেছিল। আমাকে দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে মাথার পেছনে জোরে লাঠির আঘাত করলো। মাথা ফেটে গল গল করে রক্ত ঝরছিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হবার মুহূর্তে দেখলাম কুসুম আর ভাগ্নির গলা টিপে ধরেছে ওরা। ভাগ্নি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, আর আমি জ্ঞান হারালাম। তারপর ভোরের দিকে যখন জ্ঞান ফিরে এলো, দেখলাম চারদিকে হাড়গোড় আর কিছু দেহাংশ পড়ে আছে। বুঝলাম হিংস্র পশু এসে তাদের দেহ খেয়ে গেছে। আমি ওদের থেকে একটু দূরে ঝোপের মধ্যে পড়েছিলাম, তাই আমাকে কিছু করতে পারেনি। সেদিন ওখানে বসে ওদের এই দেহাংশ কুড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমি তন্ত্র সাধনা করে ওদের অতৃপ্ত আত্মাকে জাগিয়ে তুলব। সাধনার এক বিশেষ স্তরে পৌঁছে আমি সেই ক্ষমতা লাভ করি। কালের নিয়মে কুসুম ও তার মেয়ের আত্মা জেগে উঠেছিল। যেই হিংস্র সাপদ ওদের মৃতদেহ খেয়েছিল তাকে মেরে তার দেহে কুসুমের আত্মাকে স্থাপন করি। ফলে সে এক ভয়ঙ্কর বিভৎস রূপ নিয়ে শক্তিশালী আত্মায় পরিণত হয়। ব্রজমোহনকে হত্যার উদ্দেশ্যে নানাভাবে ভয় দেখাতে শুরু করে, কখনো নিজ রূপ ধরে, আবার কখনো নর পশুর রূপ ধারণ করে। ব্রজমোহন সেদিন ভয়ে আতঙ্কে অস্ফুটে কুসুমের নামই বলছিল, যা আপনাদের কাছে অজানাই থেকে গেছে। আমাকে ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমি আপনার অনুমতি না নিয়ে বন্ধনমুক্ত করার ধৃষ্টতা দেখিয়েছি। কুসুমের আত্মা প্রতিশোধ নিতে চেয়েছিল, পাছে বাধা পড়ে যায়, তাই আমি আমার ক্ষমতার প্রয়োগ করেছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শান্ত হও, তুমি যা করেছো সঠিক কাজ করেছো হরনাথ। মৌনদর্পণে যতটুকু দেখেছি তার চেয়ে আরো সাংঘাতিক তথ্য পেলাম তোমার কাছ থেকে। কৃষ্ণমোহন ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে বলল, গতকাল আমি সদরে গিয়েছিলাম, ফেরার পথে হঠাৎ আমার সাথে হরনাথের দেখা হয়ে যায়। ও আমাকে সব কথা খুলে বলে।
এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে, তার বিন্দু মাত্র আঁচও পাইনি। ওলা ওঠার সময় আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। একটু সুস্থ হতেই আমি স্ত্রী পুত্রকে নিয়ে দিন কয়েকের জন্য হাওয়া বদলে যাই। এখন এখন বুঝতে পারছিস এই সুযোগটা কাজে লাগিয়েছিল। কলঙ্কিত, কলঙ্কিত ব্রজমোহন। ছি 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 ছি। নিজের সহোদর ভাবতেও আমার ঘৃণা করছে। ওই পাপিষ্ঠকে শাস্তি পেতেই হবে, শাস্তি পেতেই হবে। ব্রজমোহন আত্মরক্ষার খাতিরে আমার পা ধরে ক্ষমা চাইছিল, কিন্তু ওর মতো পাপীকে রক্ষা বা ক্ষমা করার কোনো প্রশ্নই ছিল না। কেউ ওকে ক্ষমা করেনি। শিশুকন্যার পবিত্র আত্মা সেদিন খতম করে দিয়েছিল নরাধম ব্রজমোহনকে। গোটা দেহটা টুকরো টুকরো হয়ে ছিটকে পড়েছিল রাজবাড়ির আনাচে কানাচে। কুসুম মা চণ্ডীর মন্দিরে প্রতিদিন পুজোর নৈবেদ্য সাজাত। আচার্য মশাই মায়ের নিত্য পুজো করতে, কিন্তু ছেলে মেয়ে নাতনি তিনজনই নিখোঁজ হওয়ার পর থেকে ওই মন্দিরে পুজো বন্ধ করে দেন। হরনা তার বাড়ি ফিরে আসেনি। ভিন গাঁয়ে এক অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ তান্ত্রিকের আস্তানায় থেকে তন্ত্র সাধনা শিখেছিল। আচার্য মশাই জানতেন না মেয়ে আর নাতনিকে হত্যা করেছে ব্রজমোহন। সেদিন তাই ওর অবস্থা দেখে জ্ঞান হারিয়েছিলেন। আচার্য মশাইয়ের ইচ্ছেতে আমি সেই পুজোর দায়িত্বভার নিয়েছিলাম, সূচনা করেছিলাম নতুন করে। তারপর রমাপ্রসাদের সাথে আমি ফিরে এলাম। সেই মর্মস্পর্শী ঘটনা আজও আমায় ভেতর থেকে নাড়া দেয়। আজও ভাবলে আমি শিউরে উঠি। সেই কাহিনী শুনে আমি আর কিশোরী ভাষা হারিয়ে ফেলেছিলাম। কাহিনীর রেশ রয়ে গিয়েছিল আরো কিছুক্ষণ তারানাথের বাড়িতে থেকে চারির হাতে আরেক প্রস্ত চা খেয়ে ফিরে এলাম। আবার কোনো শ্রাবণ দিনে নতুন কোনো কাহিনী শোনার অপেক্ষায় রইলাম। শুনছিলেন মৈত্রী ব্যানার্জি রচিত তারানাথ তান্ত্রিক ও রাজবাড়ির বিভীষিকা। কেমন লাগলো গল্পটি আপনাদের? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী সপ্তাহে রবিবার আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে কল্পলোকের গল্প। তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের প্রত্যেক নতুন গল্পের আপডেট আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের রবিবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কল্পলোকের গল্প।